নমস্কার বন্ধুরা, আমি ধৃতিমান দ্য ডট চ্যানেলে আপনাদের স্বাগত। বন্ধুরা, প্রথমেই একটি বিধিবদ্ধ সতর্কীকরণ দিয়ে দিচ্ছি। আপনার হৃদয় যদি দুর্বল হয় এবং যদি পশ্চিমবঙ্গ নিয়ে আপনি কোনো পজিটিভ খবর শুনতে অভ্যস্ত না হন, তাহলে এই প্রতিবেদনটি আপনার জন্য নয়। আমি এই ধরনের প্রতিবেদন বানালে সাধারণত এই বিধিবদ্ধ সতর্কীকরণটা দিয়ে থাকি। তার কারণ, আজকে পশ্চিমবঙ্গের বুকে এক শ্রেণীর মানুষ তৈরি হয়েছে যারা প্রতিনিয়ত পশ্চিমবঙ্গ নিয়ে নেগেটিভ খবর শুনতে চান এবং নেগেটিভ খবরের স্রোতে ভেসে থাকতে ভালোবাসেন। আর এক শ্রেণীর মিডিয়া যারা প্রতিনিয়ত শকুনের মতন খারাপ খবর খুঁজে চলেছেন আর চেষ্টা করে চলেছেন কোনো খারাপ খবর পেলেই তার সাথে যদি কোনোভাবে তৃণমূল কংগ্রেসকে যুক্ত করে দেওয়া যায়। আর এই খোঁজ খবরের মধ্যেই যদি নিজেদের অসুবিধার কোনো ছিদ্র বেরিয়ে পড়ে, তাহলে সাথে সাথে তা কীভাবে ঢেকে দেওয়া যায় সে ব্যাপারে এই শকুন সাদৃশ্য খবরের খোঁজে থাকা মিডিয়াগুলো সিদ্ধহস্ত। এসব আগেও ছিল, কিন্তু বিষয়টা এরকম মহামারীর আকার আগে ধারণ করেনি। বন্ধুরা, একটা উদাহরণ দিই। এই যেমন কসবা ল কলেজের ধর্ষণ কাণ্ড। ধর্ষক মনোজিৎ মিশ্র একটি অত্যন্ত জঘন্য মানুষ। যে কাজ তিনি করেছেন তা নিয়ে নিন্দার ভাষা নেই, কিন্তু এই মানুষটির অতীত ঘেটে তৃণমূল যোগ পাওয়া গেছে। ব্যাস, আর পায় কে? এই শকুন শ্রেণীর মিডিয়া তার জন্য আনন্দের সীমা নেই। ঠিক এই সময় পেছন থেকে বেরিয়েছে সিপিএমের তন্ময় ভট্টাচার্যর রাসলীলার গল্প। তা আবার এতই রসালো যে সামনে এলে সব গল্প চাপা পড়ে যাবে। তাই সে বিষয়ে এই মিডিয়ার কোনো উচ্চবাচ্য নেই, এই রকম আর কি। আর ঠিক এই কারণেই সিআইডি সিবিআই তদন্তে প্রমাণিত আরজিকর মামলার অপরাধী সঞ্জয় রায়কে এই মিডিয়ায় বা এই মানুষগুলি ঠিক পছন্দ নয় অপরাধী হিসেবে। কারণ সঞ্জয় রায়ের সাথে সেইভাবে তৃণমূলের কোনো যোগ নেই। আর সেই কারণে এইসব মিডিয়া আর তার দর্শকরা সিআইডি সিবিআইয়ের বিরোধিতা করতে করতে এরকম একটি ঘৃণ্য কাজের অপরাধী সঞ্জয় রায়কে একরকম দেব শিশুতে পরিণত করে ফেলেছিল। ফলে যে সঞ্জয় রায়ের আদালতে ফাঁসি হওয়ার কথা ছিল, তিনি পেয়ে গেলেন যাবজ্জীবন কারাদণ্ড। আর আজকে এই সঞ্জয় রায় আবার আদালতে আপিল করছে তাকে যাতে বেকসুর খালাস করা হয়। এইভাবে চলছে বর্তমানে পশ্চিমবঙ্গের রাজনীতি। যাই হোক বন্ধুরা, এসব আজে বাজে আলোচনা বাদ দিয়ে আসল খবরে আসা যাক। সম্প্রতি কেন্দ্রীয় নীতি আয়োগের রিপোর্ট এসেছে, আর এই রিপোর্টে পাওয়া গেছে বাংলার সাফল্যর স্বীকৃতি। সদ্য প্রকাশিত নীতি আয়োগের টেট সামারি রিপোর্ট ফর ওয়েস্ট বেঙ্গল মেনে নেওয়া হয়েছে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে বাংলার মানুষের জীবনযাত্রার মান উন্নত হয়েছে। এমনকি জাতীয় স্তরের মানের নিরিখেও এগিয়ে রয়েছে বাংলা। এই রিপোর্টে বলা হয়েছে 2022-23 অর্থবর্ষে বাংলার বার্ষিক বেকারত্বের হার ছিল 2.2%, যেখানে দেশের গড় ছিল 3.2%। বিশেষজ্ঞদের মতে কেন্দ্রের 100 দিনের কাজ বন্ধ থাকলেও বাংলার কর্মশ্রী, নিজস্ব প্রকল্প ও অর্থনৈতিক উন্নয়নের এই সাফল্য এসেছে। নীতি আয়োগের রিপোর্ট জানা যাচ্ছে যে বাংলায় বছরের পর বছর ধরে জনজীবনের মানের সূচক ক্রমশ উন্নতির দিকে। 2019 থেকে 2021 সালের হিসাব অনুযায়ী বাংলার পরিবারের পানীয় জলের লভ্যতা জাতীয় মানদণ্ডের থেকে সামান্য বেশি, আর বিদ্যুৎ এবং শৌচাগারের সুবিধাও জাতীয় মানের কাছাকাছি। বন্ধুরা, নীতি আয়োগের রিপোর্টে জীবনযাত্রার মান তো বটেই, এমনকি স্বাস্থ্যক্ষেত্রে, বেকারত্ব হ্রাস সহ একাধিক ক্ষেত্রে বাংলা যে জাতীয় স্তরের মানের নিরিখে এগিয়ে রয়েছে তার উল্লেখ আছে। বাংলায় শিশু মৃত্যুর হার থেকে শিক্ষাসহ একাধিক বিষয়ে কেন্দ্রীয় সরকারের প্রথম সারির প্রতিষ্ঠান নীতি আয়োগের রিপোর্টে প্রশংসা করা হয়েছে। এবার বলুন, পশ্চিমবঙ্গ নিয়ে নীতি আয়োগের যে এত ভালো একটা রিপোর্ট এসেছে, একথা আপনি এর আগে কোথাও শুনেছেন? সেইভাবে কোনো টিভির পর্দায় আলোচনা বসেছে এই নিয়ে? দীর্ঘদিন ধরে কেন্দ্রীয় সরকার রাজ্যের টাকা আটকে রাখার পরেও রাজ্য কিভাবে নীতি আয়োগের রিপোর্ট অনুযায়ী এত ভালো পরিষেবা এই সরকার প্রদান করলো, তা কি বিশ্লেষণ করার চেষ্টা হয়েছে কোনো টিভি চ্যানেলে, কোনো বিতর্ক সভার মাধ্যমে? হবে না। তার কারণ, তারা টাকা পেয়েছে বাংলার বিষয়ে যাবতীয় নেগেটিভ খবর 2026-এর ভোটের আগে রাজ্য জুড়ে ছড়াবার জন্য। ওই যে বললাম, শকুন শ্রেণী। বন্ধুরা, আবার বিষয়ে ফেরার আগে একটি আবেদন, দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করুন। বন্ধুরা, আমাদের প্রতিবেদন ভালো লাগলে জয়েন বাটনে ক্লিক করে আমাদের এই ছোট্ট প্রয়াসকে উৎসাহ দিতে পারেন। বন্ধুরা, দ্বিতীয় যে খবরটি দিতে চলেছি তা হলো, কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে টাটা সন্সের চেয়ারম্যান এন চন্দ্রশেখরনের একটি বৈঠক হয়ে গেল। এই বৈঠক অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কারণ এই ধরনের উচ্চ পর্যায়ের বৈঠকের ফল সবসময় সুদূর প্রসারী হয়। সূত্রের খবর, রাজ্যে নতুন লগ্নি ও শিল্প স্থাপন এবং পরিষেবার ক্ষেত্রে
অংশ নেওয়ার বিষয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেন চন্দ্রশেখরন। সোশ্যাল মিডিয়ায় সরকারের তরফ থেকে একই কথা জানানো হয়েছে। সরকার জানিয়েছে, মুখ্যমন্ত্রী ও টাটা সন্সের চেয়ারম্যানের মধ্যে আলোচনার মূল বিষয়টি ছিল এ রাজ্যে টাটা গোষ্ঠীর উপস্থিতি আরও গভীর করা। অত্যন্ত গঠনমূলক আলোচনা হয়েছে বাংলার শিল্পবৃদ্ধি এবং ভবিষ্যতের সুযোগ সুবিধা নিয়ে। টাটা গোষ্ঠীর নতুন লগ্নির জন্য বাংলামুখী হওয়া আবার প্রমাণ করে মুখ্যমন্ত্রী এতদিনের চেষ্টা ধীরে ধীরে কাজ করছে। শিল্পবিরোধী বাংলার ছবিটা ধীরে ধীরে শিল্প বান্ধবে পরিণত হচ্ছে। বন্ধুরা, বরাবরই সিঙ্গুর থেকে টাটা গোষ্ঠীর ন্যানো কারখানা চলে যাওয়ার দায় তৃণমূল কংগ্রেসের মাথায় চাপিয়ে দেওয়ার চেষ্টা বিরোধীরা করেছে, কিন্তু তা আদ্যন্তই মিথ্যে অভিযোগ। সিঙ্গুরের তৃণমূল কংগ্রেসের যে আন্দোলন ছিল তা কখনোই টাটা গোষ্ঠীর বিরুদ্ধে ছিল না। তা বরাবরই ছিল তৎকালীন বামফ্রন্ট সরকারের 3-4 ফসলি চাষ জমিতে শিল্প স্থাপনের বিরুদ্ধে। এ নিয়ে কুণাল ঘোষ কি বলছেন একটু শুনে নিন। বিরোধী দলনেতাকে একটু প্রশ্ন করা হয়েছিল যে টাটার চেয়ারম্যানের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠক করতে যাচ্ছেন। সেই প্রশ্নের উত্তরে তিনি বলেন যে বৈঠক করে কোনো লাভ নেই, টাটা আসলে সবকিছু দেখে টেকে যাচ্ছে, 6 মাস পর বিজেপির সরকার আসবে, সেখানে টাটাকে ফুল দিয়ে বরণ করা হবে। এসব ছেলে মানুষই, এটা হচ্ছে দেখবি আর জ্বলবি লুচির মতো ফুলবি। হতাশা এবং মানসিক অবসাদ থেকে এই ধরনের কথাবার্তাগুলো বেরোয়। টাটার অন্যতম শীর্ষকর্তা মুখ্যমন্ত্রীর কাছে এসেছেন, বৈঠক হয়েছে। টাটা গোষ্ঠী সসম্মানে এ রাজ্যে রয়েছে, এ রাজ্যে বহু কাজ করছে, বহু বিনিয়োগ চলছে, বহু সম্প্রসারণ হচ্ছে, আরও নতুন করে লোক নিয়ে আসবে। সেটা যারা সহ্য করতে পারছে না তারা এই কথা বলুন। শিল্পই ভবিষ্যতের বার্তা ছিল বাম আমলের শেষের শুরুর আশঙ্কা থেকেই কোথাও শিল্পের ভরসা আনা হচ্ছে। অনেকদিন আগে থেকেই শিল্পের চলছে, এর সঙ্গে শিল্পে নতুন করে ভরসার কোনো বিষয় নেই। 2011 সাল থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় কৃষি এবং শিল্প দুটিকে সমান গুরুত্ব দিয়ে চলেছেন। আজকে দেশ বিদেশের শিল্প, বড় শিল্প, মাঝারি শিল্প, ক্ষুদ্র কুটির শিল্প, স্বনির্ভর গোষ্ঠী ভিত্তিক শিল্প, সব রকম শিল্প, যেখানে ভারী শিল্প, প্রযুক্তিভিত্তিক শিল্প, আবার কর্মসংস্থান ওরিয়েন্টেড শিল্প, এই সমস্তটা মমতা বন্দ্যোপাধ্যায় ব্যালেন্সড ওয়েতে বাংলায় ইমপ্লিমেন্ট করছেন 2011 সাল থেকে। ফলে একের পর এক শিল্প গোষ্ঠী বাংলায় আসছেন, দেশের এবং বিদেশের বহু জাতি তারা আসছেন বাংলায়, লগ্নি করছেন। যাদের লগ্নি আছে তারা আরও বাড়াচ্ছেন। আইটি সেক্টরে বিপ্লব চলছে, অন্য বড় জেলাগুলোতে শিল্প তালুক তৈরি হচ্ছে, ভারী শিল্প তৈরি হচ্ছে। ফলে নতুন করে যারা দেখতে পায় না, সেটা তাদের মানসিক প্রবলেম। এরকম একটা রাজনৈতিকভাবে ব্যাখ্যা করা হচ্ছে যে তৃণমূল কংগ্রেসের ওপর টাটাকে তাড়ানোর একটা অভিযোগ, এটা কেউ বিশ্বাস করে না। টাটাকে কেউ তাড়ায়নি। সিঙ্গুরে টাটাকে তাড়ানোর কোনো বিষয়ই ছিল না। ওটা বামফ্রন্ট সরকারের জমি নীতির, ভুল জমি নীতির খেসারত। টাটার সঙ্গে আমাদের বা তৃণমূলের আন্দোলনের প্রতিবাদের কোনো সম্পর্ক ছিল না। মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলেছিলেন, সিঙ্গুরে 3 ফসলি কৃষি জমি জোর করে দখল করে এইভাবে শিল্প হতে পারে না। শিল্পের জন্য বিকল্প জমি দিন, টাটারা সেখানে শিল্প গড়ুন। ফলে টাটা সেখানে ফ্যাক্টর ছিল না, ফ্যাক্টর ছিল জমি অধিগ্রহণ নীতিটা। অর্থাৎ 3 ফসলি জমি, যে কৃষক এবং ক্ষেতমজুর পরিবারের পর পরিবার কৃষি কাজে অভ্যস্ত, তাদেরকে বলপূর্বক উচ্ছেদ করে জমি অধিগ্রহণ করে সরকার সস্তায় জমি নিয়ে অন্য বেসরকারি গোষ্ঠীর হাতে তুলে দেয়া, এই জমি নীতিটার যে ভুল, তার প্রতিবাদ হয়েছে। কৃষকের জমি রক্ষার, ক্ষেতমজুরের কর্মসংস্থান এবং সামাজিক সুরক্ষা, পেশা সুরক্ষার আন্দোলন ছিল। বারবার বলা হয়েছিল যে ওখানে ওই জোর করে কৃষি জমি, 3 ফসলি কৃষি জমিতে জোর করে কারখানার বদলে টাটাদের শিল্পের জন্য জমি দেওয়া হোক, সেখানে টাটারা শিল্প করতে পারতেন। ফলে এই গোটা বিষয়টার সঙ্গে টাটাকে তাড়ানোর কোনো সম্পর্ক নেই। বামফ্রন্ট সরকারের জমি নীতির বিরোধিতা এবং কৃষক এবং ক্ষেতমজুরদের জমির অধিকার রক্ষার আন্দোলন ছিল এটা। তো সেটা টাটারাও জানেন।
ফলে মাঝখানে যারা অপপ্রচার করে লাফাচ্ছিলেন তাদের এখন গায়ে লাগছে। বন্ধুরা, একথা অস্বীকার করার কোনো জায়গা নেই যে 2011 সালে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পর থেকে লাগাতারভাবে রাজ্যে শিল্পবান্ধব পরিবেশ তৈরি করার জন্য তিনি অক্লান্ত পরিশ্রম করে চলেছেন। প্রতি বছর নিয়ম করে বিজিবিএস অর্থাৎ বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিট আয়োজন করা থেকে শুরু করে পৃথিবী বিখ্যাত বিজনেসম্যানদের রাজ্যে নিয়ে আসা, বিজনেসম্যানদের পরামর্শ অনুযায়ী রাজ্যের পরিকাঠামো তৈরি করা, ল্যান্ড ব্যাংক তৈরি করা, ল্যান্ড ব্যাংককে কেন্দ্র করে ব্যবসার সমস্ত রকম পরিবেশ তৈরি করা, তৃণমূল সরকার আসার পর থেকে রাজ্যে কোনো রকম বন্ধ হতে না দেওয়া, কোনো রকম কর্মদিবস নষ্ট হতে না দেওয়া, যা ধীরে ধীরে পশ্চিমবঙ্গকে ব্যবসাদারদের কাছে একটি প্রিয় গন্তব্যে পরিণত করেছে। আজকে টাটা সন্স, ইনফোসিসের মতন কোম্পানি কোনো কিছু না ভেবেই পশ্চিমবঙ্গে চলে আসতে পারে ব্যবসা করার জন্য। নীতি আয়োগের রিপোর্টে যখন উঠে আসে দেশের বেকারত্বের চেয়ে পশ্চিমবঙ্গের বেকারত্ব হার কম, সেটা এমনি নয়। এর পেছনে মমতা বন্দ্যোপাধ্যায়ের অন্তত 13-14 বছরের পরিশ্রম রয়েছে। বিরোধীরা তো কুৎসা করবেই, তা বলে তো এই সত্যগুলো মিথ্যা হয়ে যাবে না। কেমন লাগলো বন্ধুরা আমাদের আজকের এই প্রতিবেদন? আপনাদের মতামত কমেন্টসের মাধ্যমে আমাদের জানান। ভালো লাগলে প্রতিবেদনটি লাইক ও শেয়ার করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও জয়েন বাটনে ক্লিক করে আমাদের সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করুন। আজকের মতন বিদায়।